আমরা থার্মোডাইনামিক্স 1-এর মধ্যে আছি, তাই তো? থার্মোডাইনামিক্স 1-এর আগের দিন ফার্স্ট ল পর্যন্ত হয়েছে। ফার্স্ট ল পর্যন্ত তোদের যার যা প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে জানাবি, কিন্তু এটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, জানা যার যা প্রবলেম হচ্ছে এগুলো জানা, ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমি ডিসেম্বরে হয়তো অফলাইন শুরু করব, হয়তো কেন একদম কনফার্ম করব অফলাইন ডিসেম্বরের একদম শুরুর থেকে। তো গ্রুপেও সেটা আমি জানিয়ে দিয়েছি। এবারে তোরা আমাকে আলাদা করে পার্সোনালি সবাই ফোন করে নিবি ব্যাপারে, যারা অফলাইনে পড়বি। অনলাইন পাশাপাশি চলবে, যারা দূরে থাকিস, অনেকটা বাঁকুড়ার থেকে অনেক দূরে, তারা অফলাইন আসতে পারবি না এই মুহূর্তে, কিন্তু আমি অফলাইন শুরু করব, সেটা তোদেরকে আমি গ্রুপে বলেছি অলরেডি। এবং তোরাও আমার সাথে যোগাযোগটা, যারা ইন্টারেস্টেড অফলাইনে পড়বি, খুব কম পরিসরে হবে, মানে একসঙ্গে প্রচুর পড়াবো না কিন্তু, কারণ এই বছরটা এইভাবে পড়ানো যাবে না। আমরা আসছে বছর তোরা 12 উঠে যাবি, তখন যেমন হয় সেরকম ব্যাচ হবে, কিন্তু এবছরটা একটু সাবধানে, একটু হিসেব করে পড়াতে হবে। একটু গার্জেনদেরকে একটু আমার সাথে কথা বলতে বলবি, বা তোরাও কথা বলতে পারিস, ঠিক আছে? তো দেখ, আরেকটা কথা বলছি, দেখ, একটা ঢাকের শব্দ পাওয়া যাচ্ছে। এই ভিডিওটা তোরা যখন শুনবি তখন অ্যাকচুয়ালি আমার বাড়ির পেছনেই একটা মন্দির আছে, ওখানে ঢাক বাজছে, লক্ষ্মী পুজোর বিসর্জন হচ্ছে, সেই সংস্থায় আমি এই ভিডিওটা করছি। না, একটা ঢাকের আওয়াজ দেখ শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? তো যাকে আমি যতটা সম্ভব জানলা ফাল্লা বন্ধ করে তোদের ভিডিওটা যাতে প্রপার আসে তার চেষ্টা করছি। আশা করি অসুবিধা হবে না, বরং ভালো লাগবে। পিছনে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে বেশ ভালো লাগে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। থার্মোডাইনামিক্স 1-এর দেখ পদ্ধতি সমূহ বা প্রসেসেস, যে প্রসেসেসগুলোকে আমাদেরকে জানতে হয়, সেই প্রসেসগুলো 7টা পদ্ধতিকে জানতে হয়। 1 নম্বর হচ্ছে আইসোথার্মাল, বাংলায় সমষ্ণ। 2 হচ্ছে অ্যাডায়াবেটিক, বাংলায় ঊর্ধ্বতাপীয়। 3 হচ্ছে আইসোবারিক, বাংলায় সমচাপীয়। 4 হচ্ছে আইসোকোরিক, সম আয়তনীয়। 5 হচ্ছে সাইক্লিক বা চক্রীয়। 6 হচ্ছে রিভার্সেবল, পরাবর্ত। 7 হচ্ছে ইরিভার্সেবল, অপরাবর্ত। এরপরে দেখ আইসোথার্মাল বা সমষ্ণ পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিটাতে তাপমাত্রা টি, এটা যেখানে ধ্রুবক থাকে, টি কনস্ট্যান্ট থাকে, যে পদ্ধতিতে তাপমাত্রা ধ্রুবক, তাহলে হচ্ছে আইসোথার্মাল বা সমষ্ণ পদ্ধতি। অ্যাডায়াবেটিক বা রুদ্ধতাপীয় পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে তাপের পরিমাণ কিউ কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, তাপের পরিমাণটা, এটা তাপমাত্রা, এটা তাপের, দ্বিতীয়টা হচ্ছে তাপের পরিমাণটা ধ্রুবক, তাদেরকে বলা হয় অ্যাডায়াবেটিক পদ্ধতি। আইসোবারিক বা সমচাপীয়, যেখানে পিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, পি হচ্ছে কনস্ট্যান্ট বা চাপটা হচ্ছে কনস্ট্যান্ট। আইসোকোরিক পদ্ধতি বা সম আয়তনীয় পদ্ধতিতে ভি বা ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। অ্যাকচুয়ালি আইসো মানে সমচাপীয়, চাপ সমান সব জায়গায়, সম আয়তনীয়, আয়তন সব জায়গায় সমান, সমষ্ণ, তাপমাত্রা সব জায়গায় সমান, ইত্যাদি। সাইক্লিক বা চক্রীয় পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টটা সেম, মানে এ থেকে বিতে একটা জিনিস গেল, আবার বি থেকে এতে ঘুরে এলো। তাহলে এখানে দেখ, তাহলে কি হচ্ছে? ফাইনাল পয়েন্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল পয়েন্ট, মানে অন্তিম অবস্থা সমান প্রাথমিক অবস্থা। যেমন ধর, যখন তুই সাইকেলে পাম্প করিস, তখন সাইকেলের যে পাম্পারটাতে কি করে, আমরা পিস্টনটা এরকম করে ঠেলে আবার উঠাই, একদম যে জায়গা থেকে শুরু করি দেখ সেখানেই শেষ করছি। এইটাকে আমরা বলছি সাইক্লিক পদ্ধতি, যেখান থেকে শুরু করব শেষটা সেই জায়গাতেই হবে। রিভার্সেবল বা পরাবর্তন পদ্ধতি থেকে আমি ছবি এঁকে এবার দেখাচ্ছি। রিভার্সেবল পদ্ধতি আর ইরিভার্সেবল পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি, পরাবর্তন অপরাবর্তন। এই বোর্ডওয়ার্কটাকে আমি মুছে দিচ্ছি। এই প্রসঙ্গে একটু বলে রাখছি, তোরা বইয়ের থেকে 11-এর পরীক্ষার জন্য দুটো জিনিস করবি, খাতায় তুলে নিবি। আইসোথার্মাল অ্যাডায়াবেটিক, এই দুটোর পার্থক্য 4 থেকে 5টা পয়েন্ট একদম ছক করে, এদিকে 4টে এদিকে 4টে পার্থক্য, আর রিভার্সেবল ইরিভার্সেবল পার্থক্য বইয়ে ছক করে দেওয়া আছে। 4 থেকে 5টা পয়েন্ট খাতায় তুলে নিবি, পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে? একদম বইয়ের জিনিস খাতায় তুলে নিবি। তাহলে এই বোর্ডওয়ার্কটাকে আমি মুছে দিচ্ছি।
তাহলে আমরা চলে যাব রিভার্সেবল পদ্ধতি বা পরাবর্ত পদ্ধতি, রিভার্সেবল প্রসেস বা বাংলায় পরাবর্ত পদ্ধতি। এই রিভার্সেবল প্রসেস কাকে বলে? প্রথম কথা হচ্ছে এই পদ্ধতিটা পুরোপুরি হাইপোথেটিক্যাল, মানে বাংলায় যাকে বলে কাল্পনিক। এটা বাস্তবে করা সম্ভবই নয়। ব্যাপারটা কি একটু বুঝে নে, তাহলেই বুঝতে পারবি আমি কি বলতে চাইছি। আমি তোদেরকে বলেছি অর্গানিক কেমিস্ট্রিতে আমরা, এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে বা থার্মোডাইনামিক্সে আমরা সিস্টেম বলতে একটা পিস্টন আর একটা সিলিন্ডারকে বোঝাবো। এটা একটা সিলিন্ডার আর ধর এই একটা পিস্টন আছে, এই পজিশনটা হচ্ছে এ, এই পজিশনটা হচ্ছে বি। এই পিস্টনটাকে আমরা এ থেকে বি তে ঠেলে নিয়ে যাচ্ছি রিভার্সেবল পদ্ধতিতে। যদি এই যে ঠেলে নিয়ে যাচ্ছি এটা যদি অসীম সময় ধরে, মানে একদম ইনফিনাইট টাইম লাগে, 4 ঘন্টা 5 ঘন্টাও নয়, অসীম সময় লাগছে এ থেকে বিতে আসতে, এবং অতি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, আয়তনের পরিবর্তনটা অতি ক্ষুদ্র, একদম স্মল চেঞ্জ, খুব অল্প পরিবর্তন, মানে এই যে আয়তনের পরিবর্তনটাকে তুই ডিভি, অ্যাকচুয়ালি স্মল চেঞ্জ অঙ্কের ভাষাতে ডি দিয়ে প্রকাশ করা হয়, আর বিগ চেঞ্জ বা লার্জ চেঞ্জ ডেল দিয়ে প্রকাশ করা হয়। ডিভি স্মল পরিবর্তন, আয়তনের ভি, আয়তনের ক্ষুদ্র পরিবর্তন। ধর এটা হচ্ছে এতে V1 ছিল, এখানে V2 আয়তন, তাহলে এই যে আয়তনের প্রতি ক্ষেত্রে খুব অতি অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, স্মল চেঞ্জের মাধ্যমে আমরা একদম ইনফিনিট স্মল যাকে বলে, খুব অতি ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে আমরা V2 তে এসে পৌঁছাবো। এবং সেক্ষেত্রে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, তাপগতীয় সাম্যটা কিন্তু একদম যা ছিল তাই থাকবে, অর্থাৎ স্থির থাকবে। এখানে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, বাংলায় তাপ গতীয় সাম্য, এটা অপরিবর্তিত থাকবে, মানে আনচেঞ্জড। ঠিক আছে, তাহলে তাপগতীয় সাম্য মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে ধর এ পজিশনে তাপমাত্রা হচ্ছে T1, বি পজিশনে T2 হলো, খুব আস্তে 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 এখানে নিয়ে এলি, তাহলে আয়তনটা V1টা V2 হলো, তাপমাত্রা T1টা T2 হলো। আবার যদি একই পদ্ধতিতে এখানে যদি যাওয়া যায়, তখন আবার আমরা আয়তনটা V1-এ ফিরে পাবো এবং তাপমাত্রা T1-এ ফিরে পাবো। তাহলে এখানে কোনো পরিবর্তন, তাপগতীয় কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তাপগতীয় সাম্যটা অক্ষুণ্ণ থাকে, থার্মোডাইনামিক কোনো চেঞ্জ হচ্ছে না। এইটা হচ্ছে রিভার্সেবল পদ্ধতি। ঠিক আছে, আর ইরিভার্সেবল পদ্ধতি কি? ইরিভার্সেবল প্রসেস বা অপরাবর্ত পদ্ধতি। ইরিভার্সেবল প্রসেস বা অপরাবর্ত পদ্ধতিটা কি ব্যাখ্যা কর। দেখ, যদি আমরা এই সিলিন্ডারের মধ্যে এই পিস্টনটাকে ধর, এটা পজিশন এ, এই পজিশন বি, হ্যাচকা টান দিয়ে হঠাৎ করে দুম করে নামিয়ে দিলাম, হঠাৎ, অর্থাৎ একটা সাডেন চেঞ্জ করলাম, খুব আস্তে 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 না করে খুব কম সময়ে চেঞ্জ করে দিলাম। এবং এই পদ্ধতিগুলো সবাই বাস্তব পদ্ধতি, এগুলো সব রিয়েল পদ্ধতি, এরকম এগুলোই আমরা করি। সাইকেলের পাম্প করছি, ইরিভার্সেবল পদ্ধতি। ইঞ্জেকশনের সিরিঞ্জে ইঞ্জেকশনটা চালাচ্ছি, ইরিভার্সেবল পদ্ধতি, তাড়াতাড়ি করতে হচ্ছে, এগুলো অসীম সময় লাগছে না। ইঞ্জেকশনটাকে তো দেখে মনে হচ্ছে খুব আস্তে আস্তে দেয়, কিন্তু ওইটুকু সময়, ওই সময়টাও যথেষ্ট তাড়াতাড়ি। তো যাই হোক, এ থেকে বি আনলাম, আয়তনটা V1 থেকে V2, তাহলে এদের
আয়তনের পরিবর্তন ডেল ভি, কারণ বৃহৎ পরিবর্তন ডেল্টা ভি বলছি। এক্ষেত্রে তাপগতীয় সাম্য কিন্তু অপরিবর্তিত থাকবে না, চেঞ্জ হবে, পরিবর্তিত হবে। তাপগতীয় সাম্য পরিবর্তিত হয়, তার মানে ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে যায়, আইনস্টাইন থাকে না। তাহলে কেন হয় না, ধর এই V1 এ তাপমাত্রা T1 ছিল, V2 এখানে T2। এবারে যখন তুই যদি এটাকে পারফর্ম করিস, আবার এখান থেকে এখানে ঠেলে নামালি, আবার এরপর নিচ থেকে উঠাচ্ছিস, আয়তনটা আমরা V1 এ ফিরে পাবো, তাপমাত্রাটা কিন্তু দেখবি অন্য একটা তাপমাত্রা T1 এ আর ফিরে পাচ্ছিস না। তার প্রমাণ সাইকেলের পাম্প করার সময় পাবি। সাইকেলের পাম্পে যখন আমরা পাম্পটা করি, তখন দেখবি পাম্পারটা গরম হয়ে গেছে, মানে তাপমাত্রা সেই পুরানো আয়তনটা আবার ফিরে পেতে পারিস একই, কিন্তু তাপমাত্রাটা, টেম্পারেচারটা কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে তাপগতীয় সাম্য এক থাকছে না। এগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের বৈশিষ্ট্য। আর যদি বলিস যে ইঞ্জেকশনের সিরিঞ্জে কি হচ্ছে, সেখানেও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই তাপমাত্রাটা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়, এত কম পরিবর্তন হচ্ছে যে আমরা মাপতে পারছি না। কিন্তু ইঞ্জেকশন সিরিঞ্জটা যদি বারবার এরকম করে যাওয়া আসা করানো হয়, তাহলে কিন্তু এখানে তাপমাত্রার পরিবর্তন হবে এবং সেটাকে টেরও পাওয়া যাবে, গরম হবে সিরিঞ্জটা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা ওয়ার্ক ডানে চলে যাবো। খুব ইম্পর্টেন্ট জায়গায়, জায়গাটাকে তোরা বড় ওয়ার্কটাকে লেখে নে, আমি পরের জায়গায় চলে যাচ্ছি। ওয়ার্ক ডান বা কৃতকার্য। ওয়ার্ক ডানটা কি? ওয়ার্ক ডান কেমন দেখ, কৃতকার্যটা আমরা কিভাবে কার্যের পরিমাপ করব। ধর একটা থার্মোডাইনামিক্যাল একটা সিস্টেম, এই পিস্টনটাকে আমি এবারে এ থেকে বিতে তুলছি, নিচ থেকে উপরে যাচ্ছে, এ থেকে বিতে। এটা ছিল V1, এটা হচ্ছে V2, আয়তনটা V2। আর এই যে পিস্টনটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া ক্যাপিটাল এ হচ্ছে সারফেস এরিয়া বা পিস্টনটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কার না? পিস্টনের দরকার লিখে নিবি, সারফেস এরিয়া পিস্টনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ। আর তাহলে যদি দৈর্ঘ্যর কথা বলিস, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কি, এই যে এখান থেকে ধর এই জায়গাটা থেকে এই জায়গাটার দৈর্ঘ্য, আর এটার থেকে এই দৈর্ঘ্যটা দুটো ডিফারেন্ট, এবং এই দৈর্ঘ্যটাকে ধরা যাক ডেল এল। এটা L1, একটা L2, তাহলে L2 মানে L1 সমান ডেল এল। তাহলে আমরা জানি ওয়ার্ক, কার্য সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বাংলায় বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। ডাব্লিউ সমান এফ ইন্টু এল বলবো এটাকে, যেখানে আমরা এই এফটাকে, এই এলটাকে ডেল এল বলছি। এই যে কারণ এই আয়তন, এই দৈর্ঘ্যের পরিবর্তন এল সমান হচ্ছে দৈর্ঘ্য, ইংরেজিতে লেন্থ, দৈর্ঘ্যটা, আয়তনটাকে পরে বলবো এফ ইন্টু ডেল এল। এখন আমরা জানি ফোর্স, এটা আবার ফিজিক্সে পড়েছি, ফোর্স বা বল সমান প্রেসার ইন্টু এ, তাহলে হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল, বা ইংরেজিতে যারা দেখবি তারা এটা ফোর্স মানে বল, প্রেসার ইন্টু এরিয়া, এ মানে এরিয়া, এই যে সারফেস এরিয়া, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে পি ইন্টু এ ইন্টু ডেল এল। তাহলে এবার ক্ষেত্রফল গুণিত দৈর্ঘ্য সমান আয়তন, তাহলে সমান হচ্ছে পি ডেল ভি। অতএব ডাব্লিউ সমান পি ডেল ভি, খাতায় ভালো করে লিখে রাখ। এবং অতএব আমরা যদি স্মল চেঞ্জের জন্য ডিডাব্লিউ সমান পিডিভি, ডিডাব্লিউ সমান তাহলে পিডিভি হবে, স্মল চেঞ্জ পিডিভি। এখানে দেখ, তাহলে ফার্স্ট লটাকে আমরা এখান থেকে লিখতে পারি। ফার্স্ট লটাকে আমরা কি দেখেছি,
কিউ সমান ডিইউ প্লাস ডাব্লিউ, অর্থাৎ কিউ সমান ডিইউ প্লাস পি ডেল ভি। আর যদি ডিফারেন্সিয়েট ফর্মে লিখিস ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, এটা ডিফারেন্সিয়েট ফর্ম স্মল ডি দিয়ে। কিউটা হচ্ছে তাপের পরিবর্তন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, জেনে রাখবি কিউ তাপ, এই কিউটার আগে একটা অদৃশ্য ডেল্টা, যেটা দৃশ্যমান নয়, চোখে দেখতে পাচ্ছি না, অদৃশ্য ডেল্টা আছে। কিউ মানে তাপ নয়, অ্যাকচুয়ালি তাপের পরিবর্তন। আমরা কিউ মানে ফিজিক্সের এমনি পড়বি গৃহীত বা বর্জিত তাপ, তাপের পরিবর্তন মাপি না আমরা, এই তাপের পরিমাণ মাপি না, তাপের পরিবর্তনটা মাপি, কতটা তাপ ঢুকলো বা বেরোলো। তাহলে কিউ মানেই ডেল কিউ, ওটাকে আর ডেলটাকে লেখার দরকার নেই, সেজন্য আর ডেলটাকে আমরা লেখা হয় না। মাথায় রাখবি একটা ইনভিজিবল ডেল্টা কিউ এর গায়ে লেগেই আছে। তাহলে যখন স্মল চেঞ্জ করবো তখন সেটাকে ডিকিউ বলছি, স্মল চেঞ্জ মানে ডিকিউ। তাহলে ডেল ইউটাকেও ডিইউ এবং ডেল ভিটাকেও ডিভি লিখছি। এটা ফার্স্ট লটা ডিফারেন্সিয়েট ফর্ম, সমাকলিত অবকলিত রূপ হচ্ছে এরকম হয়ে গেল। তাহলে এই জায়গাটাকে লিখে রাখ তোরা। এরপরে আমরা এটা জেনারেল ওয়ার্ক ডান, এটা কিন্তু এখনো রিভার্সেবল ইরিভার্সেবল কিচ্ছু বলিনি। এরপরে আমি বলবো তোদের এই, আর এখানে একটা প্রশ্ন এখানে লিখে রাখি, পিটা হচ্ছে সাম্যের চাপ, ইকুইলিব্রিয়াম প্রেসার। এই ইকিউএলএম সংক্ষেপে লিখলাম, তোরা যারা ইংলিশ মিডিয়াম তারা একদম ইকুইলিব্রিয়াম লিখবি, টার্মটা করবো ইকুইলিব্রিয়াম প্রেসার, সাম্যের চাপ। সাম্যের চাপ ব্যাপারটা একটু বোঝাচ্ছি। আচ্ছা, এই যে ওয়ার্ক ডান বললাম, এটা এখনো রিভার্সেবল ইরিভার্সেবল কিচ্ছু প্রসেস বলিনি। সাধারণভাবে ওয়ার্ক ডান বলতে যা বোঝায় সেটি হচ্ছে এটি বা এটি। রিভার্সেবল প্রসেসে কি হয়, ইরিভার্সেবল প্রসেসে কি হয় সেটা আমি আসছি এক্ষুনি, এই জেনারেল জিনিস। এরপরে সাম্যের চাপ ইকুইলিব্রিয়াম প্রেসারটাকে একটু বুঝে নেয়। সাম্যের চাপ বা ইকুইলিব্রিয়াম প্রেসার, পি ইকিউ, সাফিক্সে ইকিউ মানে ইকুইলিব্রিয়াম। সাম্যের চাপটা কি তো ভালো করে ব্যাপারটাকে বুঝতে অসুবিধা হবে না আশা করি। এই ধর একটা সিলিন্ডার, এখানে একটা পিস্টন আছে, এই পিস্টনটা এখানে স্থির আছে, ভালো করে বোঝ। এই পিস্টনটা এখানে স্থির আছে মানে এই বাইরের চাপটা আর ভেতরের চাপটা সমান, এই পজিশনে স্থির আছে। ধর এটা হচ্ছে P1, তার মানে নিশ্চয়ই এটাও P1। এবারে তুই চাপটাকে বাড়ালি, চাপটাকে বাড়ানো, বাইরের চাপটাকে এক্সটার্নাল প্রেসারটাকে বাড়ালি, ইন্টারনাল প্রেসারটা কিন্তু কম আছে। এতে কি হবে, এটা মুভ করবে, পিস্টনটা মুভ করে 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 এই জায়গায় চলে গেছে, বিতে এসে দাঁড়ালো, চাপটা বাড়ালো। তাহলে এইখানে এসে আবার এই দুটো চাপ কিন্তু সমান হয়ে গেছে। এটা হচ্ছে P2, এই চাপটাই হচ্ছে P2। তাহলে দেখ এই যে P1টা যতক্ষণ পিস্টনটা মুভ করছে না ততক্ষণ একটা ইকুইলিব্রিয়াম বা সাম্য থাকছে। ইকুইলিব্রিয়ামটা মুভ করছে মানে সাম্যটা বিঘ্নিত হচ্ছে, ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে না, মুভ করছে। আবার মুভ করে যেখানে সে থামছে সেখানে আরেকটা ইকুইলিব্রিয়াম পাচ্ছিস, তাই তো? তাহলে P1 অ্যাকচুয়ালি যদি P1 মানে একটা 2 এরও অস্তিত্ব আছে, 1 মানে ইনিশিয়াল প্রাথমিক, 2 মানে অন্তিম ফাইনাল। যে কোনো 1টাকে রিপ্রেজেন্ট করা হয় প্রাথমিক, ইংরেজিতে ইনিশিয়াল, 2টাকে মাথায় রাখবি অন্তিম বা ফাইনাল, সেটা গ্যাস লতেও সব জায়গায়। আর V1 মানে প্রাথমিক চাপ, V2 মানে অন্তিম চাপ। তাহলে 1 আর 2 এর মধ্যে দেখ 2 এসে কিন্তু সাম্যটা স্থির হচ্ছে, অর্থাৎ পিস্টনটা স্থির হয়ে যাচ্ছে, অর্থাৎ P2টা কিন্তু এখানে একটা ইকুইলিব্রিয়াম চলে আসছে। P1-এ কোনো ইকুইলিব্রিয়াম নেই। আর যদি কেউ যদি বলে যে না আমি পিস্টনটাকে মুভ করাবো না, এখানেই থেকে রেখে যাবে, এদিকে আসবে না, তাহলে এটাকে P বলবি, P1 P2 বলবি না।
এটাই পি মানে পি ইকুইলিব্রিয়াম। এই জায়গাটাকে মাথায় রাখ। পিস্টনটাকে যদি কেউ মুভ না করাতে চায়, একটাকে স্থির রাখতে চায়, তাহলে 1 2 বলার কোনো মানে হয় না, শুধু পি হবে। 1 2 মানে 1-এ কিন্তু ইকুইলিব্রিয়াম নেই, তাই মুভ করেছে। মুভ করে জায়গাটা স্থির হয়ে গেছে, মুভ করছে মানে একদম চলে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে, চলে গিয়ে স্থির হচ্ছে যেখানে, সেখানে সাম্য স্থাপিত হচ্ছে, ইকুইলিব্রিয়ামটা এখানে এস্টাবলিশড হচ্ছে। ঠিক আছে? তাহলে এই বোর্ডওয়ার্কটাকে মুছে এবারে আমি রিভার্সেবল প্রসেসের ওয়ার্ক ডানে চলে যাচ্ছি। এটাকে মুছতেই হচ্ছে। তাহলে ওয়ার্ক ডানের মধ্যে আছি আমরা এবারে রিভার্সেবল প্রসেসে ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান ইন রিভার্সেবল প্রসেস, অর্থাৎ পরাবর্ত পদ্ধতিতে কৃতকার্য। এই পরাবর্ত পদ্ধতিতে কৃতকার্যকে ডাব্লু রিভার্সেবল ডাব্লু আর বা REV যা এরকমভাবে বলা হয়। পরাবর্ত পদ্ধতিতে কৃত সাফিক্সে আর, ডাব্লু আর, পরাবর্ত পদ্ধতিতে কৃতকার্য। কিভাবে করব? তাহলে যে এই যে দেখ একটা পিস্টন আছে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন। আচ্ছা, পিস্টনটাকে এদিক থেকে নিয়ে যায়, পিস্টনটা আছে এখানে, এই জায়গায় ছিল, পিস্টনটাকে উপর দিকে তুললাম, এক্সপান্ড করলাম। ধর এখানে একটা n মোল আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসকে রেখেছি, n মোল আদর্শ গ্যাসকে রেখে এটা এখানে এ আছে। এবারে এটাকে কি করেছি, তাপ দিয়ে গরম করেছি, তাতে কি হয়েছে, এটা গ্যাসটা এক্সপান্ড করে গেছে, এ থেকে বিতে পৌঁছে গেছে, এ থেকে বিতে পৌঁছে গেছে। আয়তনটা এখানে V1, এখানে V2। আর এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোকে আমরা ডিভি বলতে পারি। সাম্যের চাপ হচ্ছে পি, পি হচ্ছে সাম্যের চাপ। তাহলে এই যে তার মানে কি হচ্ছে, প্রতি ক্ষেত্রে যে ডাব্লিউ সমান আমরা দেখলাম, ডাব্লিউ সমান হচ্ছে পিডিভি, DW সমান পিডিভি। তাহলে যদি প্রথমে প্রতি ক্ষেত্রে যে একটা ছোট্ট ধাপ বেরোলো, সেখানে যে কাজটা হলো, তাহলে সেখানে একটা পিডিবি কাজ হলো, তারপরে আবার একটা দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা পিডিবি কাজ হলো। মানে আমরা বলতে পারি DW1 প্লাস DW2 প্লাস DW3 প্লাস এরকম করে সমানই হচ্ছে ডাব্লিউ, মানে WR। তাহলে কি হচ্ছে, WR সমান হচ্ছে PDV1 প্লাস PDV2 প্লাস PDV3, এগুলো যোগফল। প্রত্যেকটা এরকম করে 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 যোগ করতে হচ্ছে তোকে, বা এটাকে ডিভিটাকে স্মল যে ডিভিটাকে 1 2 না করে P1 P2 P3 করে। ঠিক আছে, একটু ওয়েট কর, ডাকটা খুব জোরে বাজছে। তাহলে যেটাকে বলছিলাম, তাহলে কি হচ্ছে, DW সমান PDV, এটা সাধারণভাবে আমরা দেখেছি, এটা সাধারণ, এটা রিভার্সেবল কোনো ব্যাপার নেই। DW সমান PDV। তাহলে টোটাল ওয়ার্ক, তাহলে প্রতিটা ধাপে করে একটা করে কাজ হচ্ছে, সেটা হচ্ছে খুব ক্ষুদ্র কাজ DW1, DW2, DW3, এরকম করে করে অসংখ্য কাজ, সেটা সমান ডাব্লিউ রিভার্সেবল। ডাব্লিউ রিভার্সেবল সমান কি, DW মানে হচ্ছে P1 DV, P2 DV, P3 DV, এক একটা সাম্য, ছোটো ছোটো সাম্য। তাহলে মোটের উপরে আমরা ডাব্লিউ রিভার্সেবল সমান বলতে পারি সামেশন অফ পিডিবি, সামেশন পিডিবি, বিভিন্ন পিডিবির যোগফল, ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন পরিবর্তনের যোগফল, সেটাকে আমরা ইন্ট্রিগেশন দিয়ে বলতে পারি পিডিভি। ইন্ট্রিগেশন যোগফলটাকে আমরা ইন্ট্রিগেশন বা সমাকলন করে বার করতে পারি। ইন্ট্রিগেশন ক্যালকুলাস এই জায়গাটা কিন্তু একদম পিওর অঙ্কের জিনিস, অঙ্কের স্যারদের কাছে দেখতে হবে, একদম সহজ, কঠিন কিচ্ছু নয়। ইন্ট্রিগেশন ক্যালকুলাসের সাধারণ ধারণা থাকলেই বুঝতে পারবি। এটা হচ্ছে V1 থেকে V2, লিমিটটা হচ্ছে V1 থেকে V2 পিডিভি। তাহলে ডাব্লিউ রিভার্সেবল সমান, অতএব অর ডাব্লিউ রিভার্সেবল সমান V1 থেকে V2 পিডিভি। এখন আমরা দেখ n মোল আদর্শ গ্যাস নিয়েছি, তাহলে ফর n মোল অফ আইডিয়াল গ্যাস, বাঁ দিকটাতে করছি, PV সমান nRT, और P সমান হচ্ছে nRT बाई V, P समान nRT बाई V, और
ডাব্লু রিভার্সেবল সমান ইন্টিগ্রেশন V1 থেকে V2 nRT বাই V ডিভি। তাহলে এবারে দেখ এখানে কিন্তু টিটাকে কনস্ট্যান্ট আইসোথার্মাল প্রসেস রাখতে হবে। তাহলে হচ্ছে দেখ ফর আইসোথার্মাল প্রসেস, আমি তোদেরকে কিন্তু এটা আগে বললাম টি কনস্ট্যান্ট কেন হচ্ছে, দেখ কারণ দেখ ওইখানে বললাম কি ইরিভার্সেবল প্রসেসে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়, পিস্টনটা গরম হয়। রিভার্সেবল পদ্ধতিতে হয় না, তাপগতীয় সাম্য এক থাকে, তার তাপমাত্রাটা কিন্তু স্থির থাকে, তাই এটা আইসোথার্মাল বা সমষ্ণ পদ্ধতি। টিটা কনস্ট্যান্ট ফর আইসোথার্মাল প্রসেস, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাও লিখে দিলাম, বাংলায় যারা লিখবি তারা লিখবি সমষ্ণ পদ্ধতিতে টি ক্যাপিটাল টি ধ্রুবক। তাহলে কি হচ্ছে অর ডাব্লু রিভার্সেবল সমান এনটা কনস্ট্যান্ট, এন মোল, আর কনস্ট্যান্ট সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার কনস্ট্যান্ট ধরে নিয়েছি। তাহলে এন আর টিটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে 1/v ডিভি, লিমিটটা V1 থেকে V2। এই বোর্ড ওয়ার্কটাকে দেখে নাও, আমাকে বোর্ডটাকে কিন্তু মুছতে হবে। তাই যদি হয় অর ডাব্লু রিভার্সেবল এনআরটি 1/v ডিভি মানে হচ্ছে ln V2/V1। এটাই পরাবর্ত পদ্ধতিতে ওয়ার্ক ডানের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ভালো করে দেখে রাখ, অঙ্কে কাজে লাগবে ln। আচ্ছা এখানে তোদের বইয়ে হয়তো লগ দিয়ে করা থাকবে, মানে মাথায় রাখবি ln x সমান 2.303 log x। জয়েন্টের বেলায় লগের টার্ম আনার কোনো দরকারই নেই, ln দিয়েই সব হবে। আর লগটা দেখ মানে অ্যাকচুয়ালি বেসে সবসময় লগের বেসে 10, 3, 4, 5 কিছু থাকবে না কেমিস্ট্রি ফিজিক্সে, লগের বেসে 10 আর এলেনের বেসে স্মল ই আছে। তো সবসময় এই এক্সপ্রেশনটা থাকবে। আর যখন 11-এর বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এলেনটাকে লগে কনভার্ট করার কোনো মানে হয় না, বইয়ে যদিও করেছে। কারণ তোর যদি লগে কনভার্ট করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হবে, মানে আরেকটা এক্সট্রা গুণ করা। অঙ্কের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা গুণ করা মানে তোর ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো সায়েন্টিফিক ক্যালকুলেটারে লগও আছে, এলেনও আছে। তোরা সায়েন্টিফিক ক্যালকুলেটারে দেখবি এলেনও আছে, এলেনেরও মান সায়েন্টিফিক ক্যালকুলেটারে বার করা যায়। তোকে যদি ডাব্লিউ রিভার্সেলের মান বার করতে দেয়, এন আর টিটা বলে দিল, V2/V1 বলে দিল, তাহলে তখন লগ ধর এটা বেরোলো ln 100/50, তার মানে ln2 মান তুই এখানে ক্যালকুলেটারে বার করতে পারবি। তাহলে সেটা লগ করা দরকার কি, একটা এক্সট্রা গুণ করতে হবে 2.303 দিয়ে, অযথা দরকার নেই। তাই ln দিয়ে আমি সবসময় প্রেফার করি যে কাজটাকে ln দিয়ে করবি, এই ইকুয়েশনটাকে মাথায় রাখবি। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ রিভার্সেবল। এবারে ধর যদি বলে ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস, 1 মোল আদর্শ গ্যাসের জন্য কি হচ্ছে n সমান 1, অতএব ডাব্লিউ রিভার্সেবল সমান 8t ln V2/V1। যদি 2 মোল আদর্শ গ্যাসের জন্য, যেখানে n সমান 2, ডাব্লিউ রিভার্সেবল সমান 2/8t ln V2/V1। বোঝা গেল? এবারে এটাকে যদি আমি পি এর এক্সপ্রেশনে এটাকে যদি আমি কনভার্ট করতে চাই, সেই কনভার্সনটাকে দেখ। ভিটাকে পি এর এক্সপ্রেশনে কনভার্ট করবো। ফর আইডিয়াল গ্যাস, বাংলায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এই রিসেন্টলি পড়েছিস বয়েলের সূত্র। আমরা জানি P1/V1 সমান P2/V2, অতএব V2/V1 সমান P1/P2, অতএব ডাব্লিউ রিভার্সেবল সমান nRT ln V2/V1 এর জায়গায় P1/P2 বসিয়ে দে। তোকে যদি অঙ্কেতে চাপ দিয়ে বলে, চাপের টার্মে থাকে অঙ্কটা, তখন এটাতে এই ফর্মুলাতে ফেলবি, তাহলেই হয়ে যাবে। হয়েছে তো? এবারে হচ্ছে ইরিভার্সিবল ওয়ার্ক, অপরাবর্ত কার্য, এটাকে WIR দিয়ে প্রকাশ করা হয়। তো এটা একদমই সহজ ব্যাপার, ভালো করে বুঝে নে, তাহলেই বুঝতে পারবি। এটা V1, এটা V2, এটা A থেকে B, এই পজিশনে সেই n মোল গ্যাসকেই ধর, একটা আইডিয়াল গ্যাসকে
এন মোল গ্যাসকে বা আইডিয়াল গ্যাসকে আমরা এক্সপান্ড করছি এ থেকে বিতে। এখানে হচ্ছে P1 চাপ, এখানে P2 চাপ, খুব স্বাভাবিকভাবে তাপগতীয় সাম্যের পরিবর্তন হয়ে যায়। তাহলে ডাব্লিউ ইরিভার্সিবল সমান হচ্ছে পি ডেল ভি। এই পিটা হচ্ছে পি ইকিউ আগেই বলেছি। তাহলে দেখ অতএব ডাব্লিউ আইআর সমান, এটা তো আর সামেশন দিয়ে করা যাবে না কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নয়, পি ডেল ভি হঠাৎ পরিবর্তন, বৃহৎ পরিবর্তন ডেল ভি। তাহলে পি ইকুইলিব্রিয়ামটা কোনটা এই মাত্র বোঝালাম, যেখানে গিয়ে থামছে বিতে গিয়ে থেমে যাচ্ছে, তাহলে এটা P2টা হচ্ছে পি ইকুইলিব্রিয়াম। তাহলে P2 ইন্টু V2 মাইনাস V1। তাহলে এখানে যেহেতু P2 ইজ ইকুয়াল টু পি ইকুইলিব্রিয়াম, P2 মানে সাম্যের চাপ, P2 মানে কিন্তু সাম্যের চাপ। তাহলে এটার জন্য এই ইকুয়েশনটিকে তোমরা লিখে রাখো ভালো করে, এটি এটি এটি, এই তিনটি ইকুয়েশনকে ভালো করে লিখে রাখবি, তিনটে লিখে রাখ। এবারে আমি ডাব্লিউ রিভার্সেবল আর ডাব্লিউ রিভার্সেবলের মধ্যে কে বড় কে ছোট আমি দেখাচ্ছি, বড় একটাকে তোরা লিখে নে। এখানে একটা পরীক্ষায় প্রশ্ন 11-এর পরীক্ষায় প্রমাণ করো, প্রুভ দ্যাট ডাব্লিউ রিভার্সিবল গ্রেটার দেন ডাব্লিউ ইরিভার্সিবল, বা পরাবর্ত পদ্ধতিতে কৃতকার্য অপরাবর্ত পদ্ধতিতে কৃতকার্য অপেক্ষা বেশি হয়, এইটাকে আমরা প্রমাণ করতে হয়। তো সেই প্রমাণটাকে দেখ। তাহলে ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস ডাব্লিউ রিভার্সিবল সমান হচ্ছে 1 মোল RT-ln P1 বাই P2, RT-ln P1 বাই P2। এখন এটা সমান হচ্ছে RT P1 মাইনাস P2 বাই P2। এটা হচ্ছে অঙ্কের জিনিস, ln A বাই B সমান A মাইনাস B বাই B ফর স্মল চেঞ্জ। ক্ষুদ্র যদি পরিবর্তন হয়, ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, বাংলায় ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে A মাইনাস B বাই B, RT সমান P1 মাইনাস P2 বাই P2 হয়েছে। এবারে হচ্ছে কি, আর WIR সমান হচ্ছে P2 ইন্টু V2 মাইনাস V1, P2 ইন্টু V2 মাইনাস V1। এবার হচ্ছে PV সমান nRT, আচ্ছা RT জানি, 1 মোল ধরেছি RT, তাহলে অর V সমান RT বাই P, এটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি, ফর আইডিয়াল গ্যাস এটা আমরা জানি V সমান RT বাই P। তাহলে সমান P2 ইন্টু V2 মানে হচ্ছে কি RT বাই P2 মাইনাস RT বাই P1। টিটাকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরে নিয়েছি আগেই এখানে, কারণ এটা আইসোথার্মাল প্রসেস, টি কনস্ট্যান্ট। এখানেও টিটাকে সিমিলারিটির জন্য টিটাকে এখানে কনস্ট্যান্ট রাখছি, শুধু চাপটাকে পরিবর্তন, তারপরে তাপগতীয় সাম্যের পরিবর্তন হচ্ছে, ভলিউমটা পরিবর্তন হচ্ছে, চাপটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর তাহলে এটা সমান এটা RTটাকে সমান বার করে দিচ্ছি, RTটাকে বাইরে বার করে দিচ্ছি, P2টাকে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে P2টাকে ঢুকিয়ে দিলে হচ্ছে P2 বাই P2 মাইনাস P2 বাই P1 সমান RT ইন্টু P2 বাই P2 মানে কেটে গেল, 1 মাইনাস P2 বাই P1 সমান RT ইন্টু P1 মাইনাস P2 বাই P1। তাহলে অতএব ডাব্লিউ রিভার্সিবল মাইনাস ডাব্লিউ ইরিভার্সিবল সমান এইটা মাইনাস এইটা, তাহলে RT ইন্টু P1 মাইনাস P2টা কমন চলে আসছে, ব্র্যাকেটে 1 বাই P2 মাইনাস 1 বাই P1 হচ্ছে সমান RT ইন্টু P1 মাইনাস P2 ইন্টু P1 মাইনাস P2 বাই P1 P2 সমান RT ইন্টু P1 মাইনাস P2 হোল স্কোয়ার বাই P1 P2। দেখ P1 মাইনাস P2টা দুটো আছে, হোল স্কোয়ার হয়ে গেল, ইন্টু আছে একই জিনিস। তাহলে P1 আর P2 যেটা ছোটই হোক আর বড়ই হোক,
P1 এর মানটা P2 থেকে বড়ই হোক আর ছোটই হোক, এই নেগেটিভটা সবসময় পজিটিভ হোল স্কয়ার হলে পজিটিভ হয়ে যাবে, তার মানে পুরো মানটা পজিটিভ, এটা তার মানে প্লাস ভি ভ্যালু, ধনাত্মক মান। ডাব্লিউ রিভার্সেবল মাইনাস ডাব্লিউ ইরিভার্সেবল সমান অলওয়েজ পজিটিভ। অতএব ডাব্লিউ রিভার্সেবল গ্রেটার দেন ডাব্লিউ ইরিভার্সেবল প্রমাণিত, প্রুভড। যারা ইংরেজি লিখবি তারা প্রুভড লিখবি, ঠিক আছে? যেহেতু এটার মান পজিটিভ, এটি একদম 11-এর পরীক্ষায় আসতে পারে, ভালো করে দেখে নেবে বড় একটা, ঠিক আছে? লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি পরের জায়গাতে কিন্তু চলে যাচ্ছি। এখানে আমি একটা জয়েন্টের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, এটা একটা জয়েন্টের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। হোমওয়ার্ক derive W reversible for 1 mole of van der Waals gas। মানে W reversible সমান কত 1 মোল ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য। ক্লুটাকে বলে দিচ্ছি কিভাবে করবি, সেটা তো আমি একটু দিয়ে দিচ্ছি। আমরা জানি ভ্যান ডার ওয়ালস গ্যাসের ক্ষেত্রে P প্লাস হিন্টস V মাইনাস B সমান RT। এখান থেকে P এর মানটা বার করে নে, আর P সমান যত হবে। তাহলে এবার আমরা জানি ডাব্লিউ রিভার্সেবল সমান V1 থেকে V2 PdV। P এর বদলে এই ভ্যালুটা বসিয়ে দিবি, ইন্টিগ্রেশন করে বেরিয়ে যাবে। বুঝতে পারলি? এটা কিন্তু প্রত্যেকের কর, আমাকে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবি, আমি দেখবো যে তেমন পারলি করতে। বড় একটা লেখেন, অনেকটা আছে, লেখেন। এটাকে মুছে দিচ্ছি। এবারে চলে আসছি আমরা এনথালপি বা হিট কন্টেন্ট ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়। এর বাংলাটা হয় তুই এনথালপি এরকম ভাবে লিখবি, এনথালপি বা পূর্ণতাপ। তো আমি বলবো এনথালপি লিখবি, অসব ওই পূর্ণতাপ হিট কন্টেন্ট লেখার দরকার নেই। তো এই এনথালপির ডেফিনেশনটা সংজ্ঞা, এটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন, গাণিতিক সংজ্ঞা। এনথালপিকে যদি বলে এনথালপি কাকে বলে, এনথালপি হচ্ছে H ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। দেখবি এনথালপি হলো আভ্যন্তরীণ শক্তি ইউ, ইন্টারনাল এনার্জি, এবং পিভি এনার্জির যোগফল। পিভি এনার্জি, তোরা অবাক হয়ে যাচ্ছিস যে পিভি এনার্জি কেন বলছে স্যার? দেখ ভালো করে বোঝ। ডাব্লিউ যখন আমরা করলাম, পিডেলভি করলাম, তো তাহলে প্রেসার আর ভলিউমের গুণফল সবসময় একটা ওয়ার্ক, এবং ওয়ার্কটা সবসময় একটা এনার্জির রেজাল্ট, ফল। তাহলে পি ইন্টু ভি, এই যে মানটা হয় চাপ এবং আয়তনের গুণফল, সর্বদা একটা শক্তিকে, একটা এনার্জিকে প্রকাশ করে। তাই পিভি শক্তি, আভ্যন্তরীণ শক্তি ও পিভি শক্তির যোগফলকে এনথালপি বলে। এনথালপি ইজ দ্য সামেশন অফ ইন্টারনাল এনার্জি অ্যান্ড পিভি এনার্জি, লিখে নিবি। তাহলে এরপরে যদি আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, और DH সমান হচ্ছে DU প্লাস PdV প্লাস VdP। তাহলে স্থির চাপে বাংলায় লিখলাম এখানে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, যারা ইংরেজিতে লিখবি তারা লিখবি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কি হবে, DH সমান DU প্লাস PdV। যেহেতু DP সমান 0 হয়ে গেছে, কারণ স্থির চাপ, DP মানে চাপের কোনো পরিবর্তন হয়নি, DP সমান 0, DU সমান PdV। এখন ফার্স্ট লতে আমরা পড়েছি DQ সমান DU প্লাস PdV। এবার তো দেখালাম DU প্লাস DW মানে PdV। তাহলে দেখ DQ সমান DU প্লাস PdV, অর্থাৎ এটা স্থির চাপে DQ। তাহলে DQP, তাই সাফিক্সে P লিখে দিলাম, চাপটা যেহেতু স্থির করে কাজটা করছি, অতএব আমরা বলতে পারি
ডি কিউ পি সমান ডিএইচ আর কিউ পি সমান ডেল এইচ। অর্থাৎ ডেল এইচকে তুই অন্যভাবে বলতে পারিস এনথালপির পরিবর্তন কাকে বলে না স্থির চাপে গৃহীত বা বর্জিত তাপ। স্থির চাপে গৃহীত বা বর্জিত তাপ, এটা সমানই ডেল এইচ। এনথালপির পরিবর্তন, ডেল মানে এইচ মানে এনথালপি, ডেল এইচ মানে এনথালপির পরিবর্তন। এনথালপি চেঞ্জটা হচ্ছে কি অ্যাবজর্ব অর এমিটেড হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার বা রিলিজড হিট, অ্যাবজর্বড অর রিলিজড হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, সেটা মানে ডেল এইচ। আবার দেখ ফার্স্ট লতে আমরা দেখলাম এটা এগেন ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, এটা ফার্স্ট ল, প্রথম সূত্র, এটা আমরা দেখেছি। তাহলে যদি স্থির আয়তনে আমরা বলতে পারি ডিভি সমান 0, অতএব ডিকিউ ভি সমান ডেল ইউ, ডিকিউ ভি সমান এটা সরি ডি হবে ডি ডিকিউ, অতএব কিউ ভি সমান ডেল ইউ। অর্থাৎ এখানে আবার একটা মজা দেয়, তাহলে স্থির আয়তনে গৃহীত বা বর্জিত তাপ সমান হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। স্থির আয়তনে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার সেটা হচ্ছে কিউপি, কিউপি তাহলে কিউপি মানে হচ্ছে ডেল এইচ এনথালপির পরিবর্তন, আর কিউভি মানে হচ্ছে ইন্টারনাল এনার্জির চেঞ্জ। স্থির কিউভি মানে হচ্ছে ডেল ইউ, কিউপি মানে এটাকেও একটা ব্লক করে দিই, তাহলে দুটোর মধ্যে রিলেশনটা বুঝতে পারবি। এটা আর এটাকে দেখ, স্থির চাপে গৃহীত বা বর্জিত তাপ সমান হচ্ছে ডেল এইচ, স্থির আয়তনে সাফিক্স ভি মানে স্থির আয়তনে, কিউ মানে তাপ, গৃহীত বা বর্জিত তাপ সমান হচ্ছে ডেল ইউ। বোঝা গেল? লেখা নাও, ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখাবো এখানে আজকে, সেটা হচ্ছে ডেল এইচ অ্যান্ড ডেল ইউ, এই দুটোর মধ্যে সম্পর্কটা তোদেরকে আমি এখানে দেখাবো। ডেল এইচ আর ডেল ইউ এর মধ্যে কী রকমের সম্পর্ক আমরা দেখতে পাই। তাহলে দেখ ডেল এইচ, এইচ সমান ইউ প্লাস পিভি, और डेल एच समान डेल यू प्लस डेल पीवी, और डेल एच समान डेल यू प्लस P2 V2 माइनस P1 V1, डेल पीवी माने P2 V2 माइनस P1 V1 एटी मानी, और डेल एच समान डेल यू प्लस এবারে পিভি সমান আমরা জানি ফর আইডিয়াল গ্যাস পিভি সমান এনআরটি, তাহলে অতএব P2 V2 মানে হচ্ছে কি N2RT মাইনাস N1RT অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। যদি টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট হয়, 30টা কনস্ট্যান্ট, 8টা তো এমনিতেই কনস্ট্যান্ট, और डेल एच समान डेल यू प्लस N2 माइनस N1 ब्रैकेट 8টা कॉमन, और डेल एच समान হচ্ছে डेल यू प्लस डेल NRT। এই সম্পর্কটি কিন্তু পরীক্ষায় আসে, করে রাখবি। এইটা একটা বলে রাখি, একটা গ্যাসকে পিস্টন নিয়ে এরকম করে যাওয়া আসা করছে, সেখানে এনের কোনো পরিবর্তন হয় না, সেখানে অঙ্কটা প্রযোজ্য নয়। কখন অঙ্কটা প্রযোজ্য? যখন রাসায়নিক বিক্রিয়া হবে, ফর কেমিক্যাল চেঞ্জ, মানে ধর হাইড্রোজেনের সঙ্গে অ্যামোনিয়া নাইট্রোজেনের বিক্রিয়ায় এই দেখ হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়েছে, 3H2 প্লাস N2 সমান 2NH3, ডেল এন সমান হচ্ছে অন্তিম 2 মাইনাস 3 আর 1 এটা, তার মানে হচ্ছে -2, ডেল এন সমান -2। এইরকম একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন যদি হয়, তখনই মোল সংখ্যার পরিবর্তন হয়। মোল সংখ্যার পরিবর্তন n, তাছাড়া কিন্তু হবে না। একটা পিস্টনের মধ্যে একটা গ্যাসকে রেখে এরকম করে পিস্টনটাকে নামাচ্ছিস বা ওঠাচ্ছিস, তাতে কিন্তু
এই সমীকরণটা প্রযোজ্য সেক্ষেত্রে হবে না, কারণ সেখানে তো এন এর কোনো পরিবর্তন নেই। সেক্ষেত্রে এটা কী করে প্রযোজ্য হবে? এই রিঅ্যাকশানটা প্রযোজ্য শুধুমাত্র কেমিক্যাল পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে, যেখানে মোল সংখ্যার পরিবর্তন হয়। এটা খুব পরিষ্কার কথা, এই জন্য এটিকে লিখে দিলাম। বই এত ডিটেল তো লেখা নেই, লিখে দিলাম। এই সম্পর্কটি লিখে রাখো। এতটি পর্যন্ত তোমাদের আজকে পড়ালাম। পরের দিন এর পরের জায়গাটাকে আবার পড়াবো। আজকে তাহলে এখানে শেষ করছি। বাই, ভালো থাকিস।